Assalamu alaikum, dear students. I, Dr. Mirza Sharifuজ্জামান, going to deliver today's lecture on hyperparathyroidism. সবার বোঝার স্বার্থে আমি একটু বাংলা ইউজ করব বেশি। আর আমাদের এই লেকচারটা আমরা সাজিয়েছি মূলত আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের টার্গেট করে, যাতে তাদের যে বেসিক নিডগুলো, বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা এখান থেকে তৈরি হয়। আর বেসিক্যালি আন্ডার গ্রাজুয়েটে এন্ডোক্রাইনের মধ্যে ডায়াবেটিস রিলেটেড ডিসঅর্ডার, থাইরয়েড মূলত এখান থেকে বেশিরভাগ থাকে। এগুলো থেকে রিলেটিভলি কম কোশ্চেন থাকবে। তারপরেও আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং যাতে হয়, যে আমরা যে কোনো কন্ডিশন অ্যাবনর্মালিটি যেগুলো যাতে বুঝতে পারি। এখান থেকে হয়তো শর্ট নোট আসতে পারে বিভিন্নভাবে, কিন্তু মেইন কোশ্চেনে খুব রেয়ারলি যাবে, বা ভাইভাতেও এগুলোর উপস্থিতি খুব কম আসবে। তারপরেও আমাদের যখন আমরা ডাক্তার হব, আমরা যাতে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটুকু, আমরা কোন রোগীকে সাসপেক্ট করব, কাদেরকে আমরা প্রয়োজনে রেফার করব, এই বেসিক জ্ঞানটুকু অর্জনের জন্যই আমরা আজকের লেকচারটাকে সাজিয়েছি, সেরকম করে যাতে আমাদের সেই ধারণাটুকু আমরা নিয়ে যেতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা বুঝতে হবে যে হাইপার প্যারাথাইরয়েডিজম কি। নাম থেকে বুঝতে পারছি, নামের মধ্যে পরিচয় আছে হাইপার প্যারাথাইরয়েডিজম। হাইপার মিন্স এক্সেস, প্যারাথাইরয়েড মানে এক্সেস প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন যখন হচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, কিভাবে কি হয় সেগুলো সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো, যে কখন হাইপার প্যারাথাইরয়েডিজম আমরা সাসপেক্ট করব। তাহলে যদি কোনো কারণে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে এক্সেস হরমোন তৈরি হয়, সেটাকে আমরা হাইপার প্যারাথাইরয়েডিজম বলছি। আচ্ছা, আর প্যারাথরমোন সম্পর্কে একটু আইডিয়া আমরা দিয়ে রাখি। এটা একটা অ্যামাইনো মানে পলিপেপটাইড হরমোন, 84 অ্যামাইনো অ্যাসিড থাকে, যা মূলত কতগুলো মানে বোনস, কিডনি এদের উপরে কাজ করে। মূল আলোচনা যাওয়ার আগে আমরা অ্যানাটমি ফিজিওলজি, মূলত অ্যানাটমি ফিজিওলজি দিয়ে আমরা বুঝতে পারি আমাদের ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস মানে অটোমেটিক্যালি পড়া হয়ে যাবে, আমাদের আলাদা করে পড়তে হবে না। তো অ্যানাটমির আমাদের এতটুকু জানি যে এটার আমাদের 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, 2টা সুপেরিয়র, 2টা ইনফেরিয়র। এটা থাকে থাইরয়েডের পোস্টেরিয়র বর্ডার বরাবর, এটা পিছন থেকে দেখতে পাচ্ছি আমরা, সুপেরিয়র প্যারাথাইরয়েড এন্ড ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আর এটা ইম্পর্টেন্ট সার্জিক্যাল ল্যান্ডমার্ক, যখন সার্জন অপারেশন করে এটা থাকে ক্লোজ টু রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো এটা আমাদের দুইটা জিনিস, যে অপারেশনের সময় এটা যেমন গাইড করে যে আশপাশেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, ঠিক একই রকম প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অপারেশনের সময় আমরা এই নার্ভটাকে যাতে প্রিজার্ভ করতে পারি, এই জিনিসটুকু আমাদের বুঝতে হবে। এটাই হলো এখানকার সার্জিক্যাল অ্যানাটমি বোঝার ইম্পর্টেন্স। ডেভেলপমেন্ট যদিও আমাদের মেডিসিনের সাথে সরাসরি সম্পৃক্ত না, কিছু কিছু জিনিস আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স নলেজে আসবে তখন জানবো। আমাদের যে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটা আসে হলো 3rd পাউচ থেকে, এবং সুপেরিয়রটা আসে 4th পাউচ থেকে। তো এগুলো পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স পড়ালেখা করবো, এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারবো, যে এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজের সম্পর্ক আছে। যাই হোক, আমাদের নর্মাল যে প্যারাথাইরয়েড কি কাজ করে, প্যারাথরমোন সিক্রেট করে বুঝতে পারলাম, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয়। যেটা সিক্রেট হয় আমাদের বেশিরভাগ এন্ডোক্রাইন অর্গানগুলো, এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো হলো পিটুইটারি কন্ট্রোলে। যে পিটুইটারি থেকে ট্রফিক হরমোন আসে, সেটা ওই গ্ল্যান্ড থেকে, রেসপেক্টিভ গ্ল্যান্ড থেকে সিক্রেশন বাড়ে, সে ফার্দার কাজ করে। যেমন থাইরয়েড পিটুইটারি টিএসএইচ দিয়ে কন্ট্রোল হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ড পিটুইটারি এসিটিএইচ দিয়ে কন্ট্রোল হয়, জাস্ট এরকম। কিন্তু আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কন্ট্রোল হয় ক্যালসিয়াম, সেরাম ক্যালসিয়াম দিয়ে। সেরাম ক্যালসিয়াম যখন কমে যায়, তখন এখান থেকে প্যারাথরমোন রিলিজ হয়, যেটার কাজ হলো বোন থেকে ক্যালসিয়াম রিজর্পশন করে। কিডনির উপরে 2টা কাজ করে, কিডনির উপর ডিরেক্টলি ক্যালসিয়াম এবং রিঅ্যাবজর্পশন বাড়ায়, ফসফেট এক্সক্রিশন বাড়ায়, এবং একই সাথে ভিটামিন ডি অ্যাক্টিভেশন। আমরা যে এতে যে জানি আলফা হাইড্রোক্সিলেশন, আলফা হাইড্রোক্সিলেজ যে এনজাইম, এই এনজাইম প্যারাথরমোনের উপস্থিতিতেই কাজ করে শুধুমাত্র। তার মানে প্যারাথরমোন কিডনিতে আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমের অ্যাক্টিভিটি বাড়িয়ে ভিটামিন ডি অ্যাক্টিভেশন করে। সেই ভিটামিন ডিটা পরবর্তীতে গাট থেকে ক্যালসিয়াম এবং ফসফেট রিঅ্যাবজর্পশন করে। আমাদের মেইন এটা হলো যে এই ক্যালসিয়াম হোমিওস্টেসিসটা মেইনটেইন করা। তাহলে আমাদের 2টা জিনিস মনে রাখতে হবে, বোনস থেকে ক্যালসিয়াম রিজর্পশন, ক্যালসিয়ামকে বের করে আনছে। অ্যাকচুয়ালি বোনের উপর কাজ অনেক রকম। বোনের উপর প্যারাথরমোনের 2 ধরনের কাজই আছে, বোথ অ্যানাবলিক ক্যাটাবলিক। বোন ফর্মেশনেও হেল্প করে, বোন রিজর্পশনেও হেল্প করে। এগুলো আমরা পরবর্তীতে
যখন ফার্দার পড়ালেখা করব তখন জানবো। যদি প্যারাথর্মন পালসেটাইল সিক্রেশন হয় সেটা বোন ফর্মেশন হেল্প করে। পারসিস্টেন্ট হাই কনসেন্ট্রেশন থাকলে বোন ক্ষয় হতে থাকে আস্তে আস্তে, যার জন্য বোন প্যাথোলজি আমরা এটা সম্পর্কে আরেকটু পরে জানতে পারবো। সেকেন্ড, কিডনি থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে, তার মানে কিডনির যেহেতু যেসব ফিল্টার ক্যালসিয়াম সেটা রিঅ্যাবজর্ব করে ব্লাডে নিয়ে আসে, যার জন্য ব্লাড ক্যালসিয়ামটা বাড়তে থাকে। এটা একটা যেহেতু হরমোন মোস্ট হরমোন যেমন নেগেটিভ ফিডব্যাক লুপ দিয়ে কন্ট্রোল হয়, আমাদের এই হরমোনটাও ফিডব্যাক লুপ দিয়ে কন্ট্রোল হয়। আমরা একটু আগে দেখলাম এটা এসেনশিয়ালি আগের ছবির একটু অন্য ফর্ম, যে প্যারাথর্মন কি করছিল, এক্সট্রাসেলুলার ফ্লুইডে ক্যালসিয়াম বাড়াচ্ছিল এবং ভিটামিন ডি অ্যাক্টিভেশন করছিল। এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এটা নেগেটিভ ফিডব্যাক লুপের মাধ্যমে প্যারাথর্মনকে ইনহিবিট করে। তার মানে যদি কোনো কারণে সেকেন্ডারিলি কোনো কজে ক্যালসিয়াম বাড়তে থাকে, দ্যাট উইল সাপ্রেস প্যারাথর্মন, বা যে কোনো কারণে যদি ভিটামিন ডি এক্সেস হয় দ্যাট উইল সাপ্রেস প্যারাথর্মন। আমাদের এই লিঙ্কটা বোঝা দরকার ফাইনাল ডায়াগনোসিসের জন্য। এখন প্যারাথর্মন আমরা বলেছি যে কোনো কারণে যদি বেশি সিক্রেশন হয় তার সেটাই হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে। প্রাইমারি যে প্রাইমারিলি প্রবলেম যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের, সেটাতে আমরা প্যারাথর্মন সিক্রেশন বাড়ছে, যে প্রাইমারি গ্ল্যান্ডের প্রবলেম যেখান থেকে বেশি বেশি তৈরি হচ্ছে, এটা হতে পারে অ্যাডিনোমা বা হাইপারপ্লেসিয়া, আমরা একটু পরে দেখব। আর সেকেন্ডারিলি আমরা ওই আগের লুপটা যদি চিন্তা করি, যদি কোনো কারণে পারসিস্টেন্টলি লো সেরাম ক্যালসিয়াম থাকে, দ্যাট উইল স্টিমুলেট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড টু সিক্রেট প্যারাথর্মন, তার মানে বেশি বেশি তৈরি হবে। কারণটা কি? কারণ ক্যালসিয়াম কম, মানে সেকেন্ডারিলি হচ্ছে, এটা হলো সেকেন্ডারি। এছাড়া একটা আরেকটা ফর্ম আছে যে পারসিস্টেন্টলি সেকেন্ড স্টিমুলেশন দিতে 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 এটা তখন গ্ল্যান্ডটা আবার অটোনোমাস হয়ে যায়, তখন ক্যালসিয়াম বেড়ে গেলেও প্যারাথর্মন সিক্রেশন সাপ্রেসড হয় না, সেটা হলো টারশিয়ারি। মানে একটু আগে আমরা দেখলাম, আগের স্লাইডটা যদি দেখি, যে প্যারাথর্মন ক্যালসিয়াম কমে গেলে প্যারাথর্মন সিক্রেশন হয়, যেটা সেরাম ক্যালসিয়াম বাড়ায়। যখন সেরাম ক্যালসিয়াম বেড়ে যায় বা নর্মাল হয়ে যায়, এটা প্যারাথর্মনকে সাপ্রেসড করে, এটা হলো নর্মাল ফিডব্যাক। তো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডের উদ্দেশ্য এটা যে যেহেতু ক্যালসিয়াম কমে গেছে, সেই ক্যালসিয়াম হোমিওস্টেসিস মেনটেন করার জন্য প্যারাথাইরয়েডকে স্টিমুলেটস করছে। প্যারাথাইরয়েড একটা সার্টেন লেভেলে চলে আসছে প্যারাথর্মন, কিন্তু ক্যালসিয়াম লেভেল যখন নর্মাল হয়ে যাবে সেই প্যারাথর্মন আবার নর্মাল লেভেলে চলে আসবে, এটা হলো নর্মাল ফিডব্যাক। বাট এই স্টিমুলেশন যদি পারসিস্টেন্টলি থাকে তখন গ্ল্যান্ডটা আলটিমেটলি অটোনোমাস হয়ে যায়, তখন মানে ক্যালসিয়াম লেভেল বাড়া থাকলেও প্যারাথর্মন সাপ্রেসড হয় না। দিস ইজ কল্ড টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। আচ্ছা, তো এটা যখন আমরা সাবসিকুয়েন্টলি ডায়াগনোসিস কনফার্ম করব যে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, যদি প্রাইমারিলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এক্সেস প্যারাথর্মন তৈরি করছে, ফলাফল কি হবে? যেহেতু এক্সেস তৈরি করছে, ওর কাজ ক্যালসিয়াম বাড়ানো, সেরাম ক্যালসিয়াম বাড়ায় থাকবে। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম আমরা বললাম যে মূল কারণটা হলো ক্যালসিয়াম লো, সেটা প্যারাথর্মনকে স্টিমুলেট করবে, তার মানে এই পিকচার থাকবে। আর টারশিয়ারিতে শুরু ছিল ক্যালসিয়াম লো, তখন প্যারাথর্মন বেড়েছিল, কিন্তু পরবর্তীতে ক্যালসিয়াম বাড়ার সত্ত্বেও প্যারাথর্মন অটোনোমাস সিক্রেশনের জন্য, মানে পিকচারটা মোরলেস প্রাইমারির মতো। তাহলে কেমনে ডিফারেন্সিয়েট করবো এটা আমরা পরবর্তীতে আলোচনায় আসবো। এখন আসি প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। প্রাইমারি প্যারাথাইরয়েডিজম হাইপারপ্যারাথাইরয়েডিজমটা কি? এটা হলো আনরেগুলেটেড ওভার প্রোডাকশন অফ প্যারাথর্মন, মানে প্যারাথর্মনের যে নর্মাল যে রেগুলেটরি প্রসেস, যে ফিডব্যাক লুপ থাকে, সেটা থাকছে না, এক্সেস তৈরি হচ্ছে, তার জন্য অ্যাবনর্মাল ক্যালসিয়াম হোমিওস্টেসিস, মানে ক্যালসিয়াম নর্মালি যেরকম থাকার কথা ছিল বা যেরকম ভাবে মেনটেন হতো সেই জিনিসটুকু থাকবে না, অ্যাবনর্মাল ডিপোজিশন হবে, অ্যাবনর্মাল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন থাকবে, সেটাই হলো প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এটার যদি আমরা প্রিভ্যালেন্স দেখি, এটা রিলেটিভলি রেয়ার ডিজিজ, পার লাখ 21 কেসেস পার ইয়ার, রিলেটিভলি রেয়ার ডিজিজ। এটা ডিজিজ অফ এল্ডারলি পারসন, ইউজুয়ালি অ্যাবাভ 50 পেশেন্টদের হয়, এবং এটা ফিমেল প্রিডমিনেন্ট, ফিমেলদের প্রায় মেলের চেয়ে 3 গুণ বেশি অ্যাফেক্টেড হয়। আর এখন এই প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম কেন হচ্ছে? মোস্ট অফ দ্য কেসেস আর সিঙ্গেল অ্যাডেনোমা। আমাদের যে চারটা গ্ল্যান্ডের মধ্যে যে কোনো একটার মধ্যে একটা বেনাইন টিউমার তৈরি হয়, যেটা অনেক হরমোন তৈরি করে। যেহেতু এই ব্লাড ক্যালসিয়াম বাড়িয়ে দিচ্ছে, এই ক্যালসিয়াম অন্য গ্ল্যান্ডগুলোকে সাপ্রেস করতে পারছে, কিন্তু যেটা অ্যাডেনোমা একটা টিউমার, সেটা এই ক্যালসিয়াম দিয়ে কমপ্লিটলি সাপ্রেস হচ্ছে না, কিছুটা সাপ্রেস হতে পারে,
বাট কমপ্লিটলি সাপ্রেসড হবে না। তার মানে একটা গ্ল্যান্ড ফাংশনিং, এক্সেস আনকন্ট্রোল ফাংশনিং, বাকিগুলো নন ফাংশনিং। মাল্টিপল এডিনোমা রেয়ারলি মাল্টিপল গ্ল্যান্ড এডিনোমা হয়ে থাকে। এছাড়া নডুলার হাইপারপ্লেসিয়া হয় অনেকগুলো গ্ল্যান্ডে একসাথে। ইউজুয়ালি অল 4 গ্ল্যান্ডস আর হাইপারপ্লাস্টিক, যার জন্য এক্সেস তৈরি হয়, এবং ভেরি রেয়ারলি ইট মে রেজাল্ট ফ্রম প্যারাথাইরয়েড কার্সিনোমা। এই যে অ্যাডিনোমা বা মাল্টিপল এডিনোমা, এগুলো ফ্যামিলিয়াল হতে পারে, মানে কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি ইম্পর্টেন্ট, যেমন মেন মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া 1 or 2A এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। প্যারাথাইরয়েড জ টিউমার সিনড্রোম থাকতে পারে, ফ্যামিলিয়াল আইসোলেটেড হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে, বা ফ্যামিলিয়াল ক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া, বা এটা একটা ফর্ম যেটা হাইপার প্যারাথাইরয়েডিজম মতো পিকচার, আসলে এটা একটা ডিফারেন্ট এন্টিটি। আর নিওনেটাল সিভিয়ার হাইপার প্যারাথাইরয়েডিজম, এটাও আসলে একটা ডিফারেন্ট এন্টিটি, ইটস নট অ্যাকচুয়ালি হাইপার প্যারাথাইরয়েডিজম। যাক, এগুলো আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য একটা কথা, যে এই হাইপার প্যারাথাইরয়েড যদি কারো থাকে, তার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, বিকজ ইট মে বি ফ্যামিলিয়াল। জাস্ট এতটুকু আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য বুঝলেই চলবে। কখন ফ্যামিলিয়াল সাসপেক্ট করব? যখন সাথে অন্য আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের টিউমার আছে, অথবা যদি ইয়াঙ্গার এজে এই হাইপার প্যারাথাইরয়েডিজম হয়ে থাকে। আমরা আগেই বললাম যে হাইপার প্যারাথাইরয়েড এলডারলি রোগের, এলডারলি পেশেন্টের হয়। যদি ইয়াঙ্গার পার্সনের হয়ে থাকে, আমরা ফ্যামিলিয়াল ডিজিজ চিন্তা করব এবং ফ্যামিলি হিস্ট্রি নিব। আচ্ছা, এখন আমরা জাস্ট ফিজিওলজি পড়লাম, অ্যানাটমি পড়লাম, আর প্যাথোলজি। প্যাথোলজিটা যদি বুঝি, আমাদের টোটাল মেডিসিন পড়া শেষ। কি করছে হাইপার প্যারাথাইরয়েড? যে বোনস থেকে ক্যালসিয়ামকে নিয়ে আসছে, নিয়ে ব্লাডে দিচ্ছে, তার মানে ব্লাডের ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে। এই এক্সেস ক্যালসিয়াম যাবে কোথায়? যখন আমাদের একটা পাত্র ভরে যাচ্ছে, তার মধ্যে আমরা যখন অতিরিক্ত দিচ্ছি, পানি ঢালছি, সেটা উপচায় পড়বে চারিদিকে। এই ক্যালসিয়াম উপচায় পড়বে বিভিন্ন জায়গায়, গিয়ে সব জায়গায় হয় ডিসফাংশনিং করবে অথবা ডিপোজিশন হবে। কি হতে পারে? ব্রেনে গিয়ে ব্রেন ডিসফাংশন হবে কিছু, জয়েন্টে গিয়ে জয়েন্টের ডিপোজিশন হবে, হার্টে গিয়ে বা কার্ডিওভাস্কুলার সিস্টেমে ডিপোজিশন হবে এবং ডিসফাংশন হবে, কিডনিতে গিয়ে কিডনি ডিসফাংশন হবে এবং কিডনিতে ডিপোজিশন হবে, গাটে গিয়ে গাটে ডিসফাংশন হবে, প্যানক্রিয়াসে ডিপোজিশন এন্ড ডিসফাংশন হবে, হয়ে এইগুলো রিলেটেড সিমটম তৈরি করবে। জাস্ট এই জিনিসটুকু যদি আমরা প্যাথোলজি বুঝতে পারি, আমাদের সিমটম একদম ইজি। কি হচ্ছে আমরা একটু জাস্ট চিন্তা করি, যদি এটাই দেখি যে বোনস থেকে ক্যালসিয়াম নিয়ে আসছে, তাহলে আগের বোনসটা খেয়াল করি, বোনসটা কত ছিল, কম্প্যাক্ট ছিল, সে বোনস হয়ে গেল ফার্দার পোরাস, বোন ক্ষয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, কার্ডিওভাস্কুলার কথা যদি চিন্তা করি, যে কার্ডিওভাস্কুলার মরবিডিটি বাড়াচ্ছে এবং ব্লাড ভেসেল স্টিফ হয়ে যাওয়ার কারণে হাইপারটেনশন হয়ে যাচ্ছে। হাইপারটেনশন হওয়ার জন্য তার সিভি মর্টালিটি, মানে স্ট্রোক, এমআই, এগুলোর ঝুঁকি বেড়ে যাচ্ছে। এখানে একটা জিনিস আমরা বললাম যে ক্যালসিয়াম বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয়, এন্ডোথেলিয়ামে ডিপোজিশন হবে, হ্যাঁ, এন্ডোথেলিয়ামে ডিপোজিশন হয়ে ব্লাড ভেসেলের স্টিফনেস বেড়ে যাবে। আরো একটা জিনিস আমরা জানি, যে মাসেল যে কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম দরকার হয়, সেটা আমরা সবাই জানি। স্কেলেটাল মাসেল কন্ট্রাকশনের জন্য যে ক্যালসিয়াম দরকার হয়, সেটা মাসেলের নিজের মধ্যেই থাকে, এটা আমরা অ্যানাটমি ফিজিওলজি থেকে জানি। বেসিক্যালি অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি পড়লে যে মেডিসিন কত সোজা, আমরা স্টুডেন্টকে সে আগ্রহ দিতে পারি না, এটা আমাদেরই ফেলিওর। যে অ্যানাটমি এবং প্যাথোলজি, ফিজিওলজি প্যাথোলজি বুঝলে মেডিসিন অটোমেটিক্যালি পড়া হয়ে যাবে। জাস্ট এই দুইটা ছবি আমাদের টোটাল হাইপার প্যারাথাইরয়েড পড়া শেষ। জাস্ট এই ছবিটা মনে রাখো সবাই। তো ক্যালসিয়াম কি হচ্ছে, যে আমরা বললাম যে স্কেলেটাল মাসেল কন্ট্রাকশনের জন্য নিজের ক্যালসিয়াম, সে বাইরে এক্সট্রাসেলুলার ফ্লুইড ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট না। বাট কার্ডিয়াক মাসেল এবং স্মুথ মাসেল আর ডিপেন্ডেন্ট অন এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম ফর দেয়ার কন্ট্রাকশন। তার মানে যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডে ক্যালসিয়াম বাড়ে, তাহলে স্মুথ মাসেল অকারণে কন্ট্রাকশন হয়ে থাকবে, কার্ডিয়াক মাসেল অকারণে কন্ট্রাকশন হয়ে থাকবে, মানে বেশি টোন বেড়ে যাবে। তার জন্য হার্ট উইল fail in systole, blood vessel যেহেতু স্মুথ মাসেল আছে, that will become stiff, যেহেতু স্টিফ হবে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তার মানে হাইপারটেনশন হবে। এই এক্সেস ক্যালসিয়াম যখন কিডনি দিয়ে পাস করবে, তখন কিডনিতে ডিপোজিশন হয়ে কিডনি স্টোন হবে, অথবা প্যারেনকাইমাতে ডিপোজিশন হয়ে নেফ্রোক্যালসিনোসিস হবে। এখানে টিউবুলের ফাংশন ডিসরাপশন হবে, তার জন্য এডিএইচ এখানে কাজ করতে পারবে না। এডিএইচ এর কাজ হলো কিডনি থেকে পানি রিঅ্যাবজর্ব করা, তার মানে সে পানি রিঅ্যাবজর্ব করতে পারবে না, বেশি বেশি পানি কিডনিতে এক্সক্রিশন হবে, তার মানে তার পলিউরিয়া হবে। যখন পলিউরিয়া হবে, বডির পানি ডেফিসিয়েন্সি হবে,
পেশেন্ট বেশি বেশি পানি খাবে, পলিডিপসিয়া, তার মানে রেনাল স্টোন হবে, তার জন্য পেইন হতে পারে, হেমাচুরিয়া হতে পারে, ক্যালসিনোসিস, রেনাল ফেলিওর হবে, আলটিমেটলি পলিউরিয়া, পলিডিপসিয়া হবে। গাটে একটু আগে আমরা বললাম যে ডিসফাংশন যেটা হবে, মানে যেহেতু স্টিফ হয়ে যাচ্ছে স্মুথ মাসেল, গাটের স্মুথ মাসেল, তার জন্য মোটিলিটি কমে যাবে। গাট মোটিলিটি কমে গেলে গ্যাস্ট্রিক এম্পটিং টাইম ডিলে হবে, মানে পেট ভরা থাকবে সারাক্ষণ, পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নসিয়া হবে, ভমিটিংও হতে পারে। এখানে পেপটিক আলসারেশন, অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়, আলসারেশন হবে। অন্য এইসব স্মল গাট, লার্জ গাটের মোটিলিটি কমে যাবে, যেহেতু স্টিফ হয়ে আছে, স্ফিংটার গুলো টাইট হয়ে আছে, তার জন্য তার কনস্টিপেশন হবে। এক্সেস ক্যালসিয়াম প্যানক্রিয়াসে ডিপোজিশন হয়ে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তৈরি করবে। আর এই ক্যালসিয়ামটা আসছিল বোনস থেকে, সেই বোনস থেকে যেহেতু ক্যালসিয়াম চলে গেল, তাহলে বোন হয়ে যাবে পোরাস, অস্টিওপোরোসিস, ইভেন অ্যাডভান্স ডিজিজে ফাইব্রোসিস, মানে অস্টিয়াইটিস ফাইব্রোসিস সিস্টিকা, মানে ওখানে সিস্ট তৈরি হয়ে যায়, এত বেশি ক্ষয় হয়ে যায়। ব্রেন ডিসফাংশন হওয়ার জন্য পেশেন্ট ডিপ্রেস থাকবে, খুব কনফিউজ থাকবে, ভুলে যাবে, তার স্মৃতিশক্তি কমতে থাকবে। কার্টিলেজ গুলো ক্যালসিফাইড হয়ে যাবে জয়েন্টে, তার জন্য কন্ড্রোক্যালসিনোসিস হবে। পেশেন্টের সিরো গাউটের মতো, মানে জয়েন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে জাস্ট এই প্যাথোলজি যে বোনস থেকে ক্যালসিয়াম নিয়ে আসছে, অন্য জায়গায় ডিপোজিশন হচ্ছে, কোথায় কোথায় ডিপোজিশন হচ্ছে এইটুকু মনে রাখতে পারলে আমাদের টোটাল মানে প্যাথোলজি, মানে মেডিসিন পড়া শেষ। যে কি হচ্ছে, বোন অস্টিওপোরোসিস হচ্ছে, তার জন্য বোন পেইন ফ্র্যাকচার হচ্ছে। হাইপারটেনশন হচ্ছে, তার জন্য স্ট্রোক, এমআই হচ্ছে। কিডনিতে ডিপোজিশন ডিসফাংশন হচ্ছে, তার জন্য রেনাল স্টোন হচ্ছে। ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে, মানে পলিউরিয়া, পলিডিপসিয়া, রেনাল ফেলিওর হচ্ছে। গাটে অ্যানোরেক্সিয়া, নসিয়া হচ্ছে, পেপটিক আলসারেশন হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, সিএনএস ডিসফাংশন হচ্ছে, কনফিউশন, ডিপ্রেশন, ফরগেটফুলনেস, এবং জয়েন্ট ডিপোজিশনের জন্য কন্ড্রোক্যালসিনোসিস এবং জয়েন্ট পেইন, সিরো গাউটের মতো পেইন হবে। তাহলে এই হলো আমাদের প্যাথোলজি। জাস্ট প্যাথোলজি বুঝলে আমাদের সিমটম পড়া শেষ। তাহলে আমরা ক্লিনিক্যাল পিকচার জাস্ট আগের ছবিটা মনে করলে শেষ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে বেশিরভাগ ক্ষেত্রে, মানে মোস্ট অফ দ্য পেশেন্ট আর ডিজিজ ইজ ভেরি মাইল্ড, মানে সেরাম ক্যালসিয়াম জাস্ট মাইল্ডলি এলিভেটেড হয়, দিস পেশেন্ট রিমেইনস অ্যাসিম্পটোমেটিক। বাট যখন ডিজিজটা একটু সিভিয়ার হয়, একটু বাড়তে থাকে, তখন হাইপার ক্যালসিয়ামে আস্তে আস্তে বাড়তে থাকে। তখন হাইপার ক্যালসিয়ামের জন্য কিছু সিমটম হয়, মানে পিওর হাইপার ক্যালসিয়ামের সিমটম হলো যে বললাম অর্গান ডিসফাংশন, নট ড্যামেজ। এই যে সিএনএস ডিসফাংশন, এখানে কার্ডিওভাস্কুলার হাইপারটেনশন, রেনাল ডিসফাংশন মানে হলো যে পলিউরিয়া, পলিডিপসিয়া, জিআই ডিসফাংশন, অ্যানোরেক্সিয়া, নসিয়া, কনস্টিপেশন, হ্যাঁ, এগুলো হতে পারে। শুধু হাইপার ক্যালসিয়ামের জন্য প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়া যখন ডিপোজিশন হবে, ডিপোজিশন হলে ফার্দার ড্যামেজ হবে, যেমন রেনাল স্টোন হবে, ক্যালসিনোসিস হবে। এগুলো হলো এন্ড অর্গান ড্যামেজ, প্যানক্রিয়াটাইটিস, অস্টিওপোরোসিস। তাহলে পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক হতে পারে, হাইপার ক্যালসিয়ামের জন্য কিছু সিমটম হতে পারে, অথবা এন্ড অর্গান ড্যামেজ হতে পারে। আর এক্সামিনেশন করলে হাইপার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড খুব ছোট, এটা ইউজুয়ালি পালপেট করা যায় না, তার মানে এটা নিয়ে আমরা কিচ্ছু পাবো না। তবে যদি হাইপার টেনশন হয়ে থাকে সেটা আমরা পাবো। কোনো কোনো ক্ষেত্রে একটু মাসেল টোন বা মানে মাসেল পাওয়ার কমে আসে, উইকনেস থাকে, সেটা আমরা যদি পেতে পারি। পেশেন্ট ডিপ্রেস থাকে, আমরা যদি সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করি, তাহলে আমরা সেটা সম্পর্কে একটু ধারণা পেতে পারবো, মানে ডিপ্রেশন পেতে পারবো। এখন আমরা বললাম যে এটার ডিজিজ জানলাম, প্যাথোলজি জানলাম, সে আমাদের উপর কি করে সেটা আমরা জানলাম। এখন ন্যাচারাল হিস্ট্রিটা কি, আমরা যদি ট্রিটমেন্ট না করি কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে যাদের এন্ড অর্গান ড্যামেজ না থাকে, তারা এরকম লাইফ লং পার হয়ে যেতে পারে, মাইল্ড সিমটম থাকতে পারে, আদারওয়াইজ কোনো কিছু নাও হতে পারে। কিন্তু এদের থেকে প্রত্যেক বছরের প্রায় 2 to 3% পেশেন্ট সিমটম এন্ড অর্গান ড্যামেজ নিয়ে আসবে। মানে আমাদের চান্স হলো প্রত্যেক বছরে যে পেশেন্ট বাল্ক, তার 2 to 3% পেশেন্ট এন্ড অর্গান ড্যামেজ নিয়ে আসবে। এটা হলো আমাদের ন্যাচারাল হিস্ট্রি। এখন আমরা ডায়াগনোসিস করব কেমন করে? জাস্ট আমরা আবার রেফার করি ওই ছবিটাতে, ছবিটা চিন্তা করলে আমাদের ইনভেস্টিগেশন একদম ক্লিন কাট। যে বোনস থেকে ক্যালসিয়াম নিয়ে এসে সেরাম ক্যালসিয়াম বাড়াচ্ছে। আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে কিডনি দিয়ে ফসফেট এক্সক্রিশন করছে, তার মানে আমরা ক্যালসিয়াম ফসফেট দেখব। কেন হচ্ছে এটা? প্যারাথরমোন করছে সেই কাজ, তার মানে প্যারাথরমোন দেখব। এই হলো আমাদের একটা গ্রুপ, যে ক্যালসিয়াম ফসফেট উইথ প্যারাথরমোন। এবার আসি কতগুলো সেকেন্ডারি কজে প্যারাথরমোন বাড়ে। আমরা একটু আগে বললাম যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে বাড়ে, আমরা এটা আবার পরে পড়বো। রেনাল ফেলিওরে বাড়ে, তার মানে আমরা রেনাল ফাংশন দেখবো, ভিটামিন
ডি দেখবো। আরেকটা জিনিস যে আমরা বললাম যে ডায়াবেটিস ইনসিপিটাস করে, ডায়াবেটিস মানে পলিউরিয়া করে। পলিউরিয়া দেখার জন্য আমরা ব্লাড সুগার করব, এবং এই এটা ডায়াবেটিস ইনসিপিটাসের আরেকটা কারণ হলো মানে হাইপোক্যালেমিয়া। আমরা ইলেকট্রোলাইট দেখব। তাহলে এটা হলো এর ইনভেস্টিগেশন। আমরা কিছু জায়গায় এক্সরে করতে পারি, জয়েন্ট এক্সরে করতে পারি বা বোনস এক্সরে করতে পারি। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইনভেস্টিগেশন। জাস্ট এইটুকু যদি আমরা এই ছবিটা মনে রাখতে পারলে আমাদের সবকিছু শেষ। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে আমরা প্যারাথরমোন করব, ক্যালসিয়াম ফসফেট করব, রেনাল ফাংশন করব, ভিটামিন ডি করব। দিস ইজ দ্য বেসিক ইনভেস্টিগেশন। এর সাথে আমরা বাকি আরো অনেক করতে পারি, যে বোনস বা জয়েন্টের এক্সরে, বা কোনো ক্ষেত্রে অস্টিওপোরোসিস দেখার জন্য ডেক্সা স্ক্যান করতে পারি। যদি কোনো এন্ড অর্গান ড্যামেজ থেকে থাকে, মানে যে পেপটিক আলসার যদি আছে, আমরা এন্ডোস্কোপি করতে পারি। প্যানক্রিয়াটাইটিস নিয়ে প্রেজেন্ট করলো পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন, আমরা এটা নিয়ে প্যানক্রিয়াটাইটিসের লাইন ইনভেস্টিগেশন করতে পারি। মানে তার প্রেজেন্টেশন অনুযায়ী আমরা বাকি ইনভেস্টিগেশন করব। আর তাহলে এ হলো আমাদের টোটাল ইনভেস্টিগেশন। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে যখন এক্সেস ক্যালসিয়াম কিডনি দিয়ে পাস করছে আমাদের, তখন ইউরিনারি ক্যালসিয়াম ক্রিয়েটিন রেশিওটা বেড়ে যায়। এটা একটা রেয়ার ডিজিজের সাথে পার্থক্য করার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমাদের আন্ডার গ্রাজুয়েটে না জানলেও চলবে, আমরা শুধু এখন এতটুকু জানলেই হবে যে হাইপার প্যারাথাইরয়েডিজমে আলটিমেটলি ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন বাড়তে থাকে। যেহেতু সেরাম ক্যালসিয়াম অনেক বেশি থাকে, সেটা ইউরিনারি সেরাম ক্যালসিয়াম এক্সক্রিশন বাড়ে। এই যে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া থেকে ডিফারেন্সিয়েশনের জন্য এই জিনিসটুকু ইম্পর্টেন্ট। আমাদের আন্ডার গ্রাজুয়েটে এটা সম্পর্কে ফার্দার জানা লাগবে না। তবে কেউ যদি ইন্টারেস্টেড হয় আমার কোশ্চেন করলে আমি সেটা তাকে বুঝিয়ে দিব, বা যদি মনে করো যে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট কেউ আছো এখানে যাদের বোঝা দরকার, আমি প্রয়োজনে পোস্ট গ্রাজুয়েট ওরিয়েন্টেড ক্লাস নিব আবার ফার্দার। এখানে বেশ কিছু জিনিস আমাদের ফার্দার বুঝতে হবে। এখন আমরা ডায়াগনোসিস করে ফেললাম যে কিভাবে পেশেন্টের হাইপার প্যারাথাইরয়েড। এখানে যে জিনিসটুকু আমাদের ইম্পর্টেন্ট, যে ক্যালসিয়াম যখন বেড়ে যায়, ক্যালসিয়াম বেড়ে গেলে প্যারাথরমোন শুড বি সাপ্রেসড, এটা হলো আমাদের নর্মাল ফিডব্যাক। কিন্তু যদি কমপ্লিটলি সাপ্রেসড না হয়, বেশি নাও হতে পারে। যদি হাইপার ক্যালসিয়ামের ক্ষেত্রে নর্মাল প্যারাথরমোন হয়, দ্যাট শুড বি কনসিডার্ড এজ হাইপার প্যারাথাইরয়েডিজম। দিস ইজ ইম্পর্টেন্ট। এখন আমরা হাইপার প্যারাথাইরয়েড ডায়াগনোসিস করে ফেললাম, নিশ্চিত হলাম যে এটা হাইপার প্যারাথাইরয়েড। এখন আমাদের একটু আগেই বললাম যে হাইপার প্যারাথাইরয়েড হতে পারে, 4টা গ্ল্যান্ডের ডিজিজ হতে পারে, যে হাইপারপ্লেসিয়া অথবা অ্যাডিনোমা হতে পারে। আমরা এটাকে লোকালাইজ করব, কারণ অপারেশন করতে হবে তাকে। অপারেশন করলে আমরা যদি একটা গ্ল্যান্ডের ডিজিজ থাকে, আমরা শুধু সেটুকু ছোট্ট জায়গায় এক্সপ্লোর করে ওইটুকু অপারেশন করে ফেলতে পারি। তা অথবা অনেক সময় প্যারাথাইরয়েড, ওই যে ডেভেলপমেন্টের কথা বলছিলাম, যে সুপিরিয়র প্যারাথাইরয়েড আসে হচ্ছে থার্ড পাউচ থেকে। থার্ড পাউচ থেকে আরেকটা জিনিস তৈরি হয় হলো থাইমাস। থাইমাস নেমে চলে যায় বুকের মধ্যে, চেস্টে। হ্যাঁ, এই জন্য অনেক সময় সুপিরিয়র প্যারাথাইরয়েড ওই উপরে না থেকে নিচে একদম চেস্টের মধ্যেও চলে আসতে পারে। সুতরাং যে নেকে থাকবেই এমন না, আমাদের লোকালাইজেশন করার জন্য কিছু স্ক্রিনিং করতে হয় অপারেশনের আগে। সেটা হলো সবচেয়ে, এটা হলো সিস্টেম এবি স্ক্যান। এখানে সিস্টেম এবি স্ক্যান দেখছি আমরা। যদি টেকনিশিয়াম সিস্টেম এবি দেওয়া হয়, দেওয়ার পরে কি হয়, বোথ থাইরয়েড, প্যারাথাইরয়েড, স্যালাইভারি গ্ল্যান্ড, অল এক্সোক্রাইন গ্ল্যান্ড, সরি এন্ডোক্রাইন, এই গ্ল্যান্ডগুলা এটাকে আপটেক করে, টেকনিশিয়াম সিস্টেম এবিকে আপটেক করে। কিন্তু উইদিন 30 to 15 মিনিটস, 50 মিনিট মানে 30 মিনিটস টু 1 আওয়ার, নর্মাল গ্ল্যান্ড এই সিস্টেমকে ছেড়ে দেয়, মানে টার্ন ওভার হয়ে যায়, আর কিচ্ছু থাকে না। কিন্তু যদি প্যারাথাইরয়েড অ্যাডিনোমা বা হাইপারপ্লেসিয়া হয়, তাহলে সেটা ওখানে রিটেইন হবে। এখানে খেয়াল করছি আমরা 15 মিনিটে, দিস আর দ্য থাইরয়েড গ্ল্যান্ডস, এটা হচ্ছে হলো স্যালাইভারি গ্ল্যান্ড, সব জায়গায় 15 মিনিটে সিস্টেম সবখানে আপটেক হয়েছে। বাট 2 ঘন্টা পরে দেখেন থাইরয়েড গ্ল্যান্ড ছেড়ে দিয়েছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও নর্মাল হলে ছেড়ে দিত, কিন্তু এইখানে একটা গ্ল্যান্ডে, মানে এখানে লেফট ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে রয়ে গেছে, তার মানে এটা লেফট ইনফেরিয়র প্যারাথাইরয়েড অ্যাডিনোমা। এছাড়া আরো কিছু টেকনিক আছে, থ্যালিয়াম টেকনিশিয়াম সাবস্ট্রাকশন টেকনিক, এটা করা যেতে পারে, সিটি স্ক্যান করা যেতে পারে, আলট্রাসোনোগ্রাম করা যেতে পারে। দিস আর অল ডান টু লোকালাইজ হোয়ার দ্য গ্ল্যান্ড ইজ। এটা নেকে নাও থাকতে পারে, এটা চেস্টেও থাকতে পারে। এখানে দেখেন চেস্ট পর্যন্ত ইমেজ নিয়েছে, একই কারণে, সেম কারণে, যে এখানে কোনো গ্ল্যান্ড আছে কিনা। এক্সরে করলে আমরা যে জিনিসগুলো পাবো, দেখেন এখানে সেই বিভিন্ন জায়গা থেকে মানে হয়ে গেছে, যেমন মনে হচ্ছে এখানে লবণের ছিটা দিয়ে আছে, পেপার পট অ্যাপিয়ারেন্স, পেপার অ্যাপিয়ারেন্স, যে মরিচ অনেক জায়গায়
ইরোশন, মাল্টিপল ইরোশন। দেখেন এখানে একটা সিস্টিক লেশন হয়েছে বোনসের মধ্যে, লং বোনে। একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম জয়েন্টে ক্যালসিফিকেশন, কন্ড্রোক্যালসিনোসিস। এখানে দেখেন যে দাঁতের ক্ষেত্রে দাঁতের এখানে যে দাঁতের চারিদিকে যে এন্ডোস্টিয়াল লাইনিং, এটার ইরোশন হয়। বোনসে যদি দেখি আমরা হাতে লং বোনে সাবপেরিয়স্টাল ইরোশন, যে সুন্দর যে একটা স্মুথ মার্জিন, এটা খেয়াল করেন, সেটা এখানে না, এখান থেকে ক্ষয় হয়ে গেছে। এবং এখানে যে একদম সুপ বাবল অ্যাপিয়ারেন্স একটা এরিয়া হয়েছে, এটাকে বলা হয় ব্রাউন টিউমার। এরকম আমরা এক্সরেতে পেতে পারি, যে পাবোই যে এমন না, যে কোনো অবস্থাতে যে কোনো ফর্মে আমরা পেতে পারি যে বোন ইরোশন হয়, বোন পেতে পারি। এছাড়া আরো কিছু দেখছেন আমরা, এখানে দেখেন ব্লাড ভেসেলে ক্যালসিফাই হয়েছে, এখানে দেখেন আঙ্গুলের সফট টিস্যু ক্যালসিফিকেশন হয়ে গেছে, এখানে দেখেন কিডনির মধ্যে একটা স্টোন মানে রেনাল স্টোন হয়েছে, এখানে টোটাল কিডনির কর্টিক্যাল আউট মার্জিন বরাবর পুরো এরিয়া জুড়ে ক্যালসিফিকেশন। দিস ইজ নেফ্রোক্যালসিনোসিস। তার মানে আমরা এর যে কোনো কিছুই পেতে পারি এক্সরেতে। ডেক্সা স্ক্যান, আমরা যে একটু আগে বললাম যে বোন থেকে যেহেতু ক্যালসিয়াম লস হচ্ছে আমরা ডেক্সা স্ক্যান করে দেখতে পারি কি পরিমাণ বোন ক্ষয় হয়েছে, আমরা এটা অস্টিওপোরোসিস আছে কিনা আমরা সেটা জানতে পারবো। এখন আসি ট্রিটমেন্টে। এই পেশেন্টের যেহেতু মূল প্যাথোলজি হচ্ছে হলো আনরেগুলেটেড প্যারাথরমোন সিক্রেশন দ্যাট উইল প্রডিউস হাইপারক্যালসেমিয়া। এই হাইপারক্যালসেমিয়া যখন সিভিয়ার এনাফ হয় পেশেন্টের, সেক্ষেত্রে আমাদের এটার ম্যানেজমেন্ট খুব জরুরি। আগে হাইপারক্যালসেমিয়ার জন্য ম্যানেজ করতে হবে, যে পেশেন্টরা এক্সট্রিমলি ডিহাইড্রেটেড থাকে, যেহেতু একটু আগে আমরা বললাম যে পলিউরিয়া হয়, পলিডিপসিয়া হয়, পলিউরিয়া হয়, পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে। আমরা খুব র্যাপিডলি রিহাইড্রেট করব। রিহাইড্রেট করলে দুইটা বেনিফিট, একটা হলো ডিহাইড্রেশন কারেকশন হলো, দুই নম্বর হলো ক্যালসিয়াম গুলো ডাইলেট হবে, তার জন্য সেরাম ক্যালসিয়াম লেভেল একটু কমে আসবে। সেকেন্ড যেটা করব, আমরা বিসফসফোনেটস দেব, আইভি বিসফসফোনেটস দিলে এটা দ্রুত ক্যালসিয়ামটা বোনসে গিয়ে ডিপোজিট হবে, ডুয়াল বেনিফিট, সেরাম ক্যালসিয়াম কমে গেল, বোন মাসটা প্রিজার্ভ হলো। এটার একসাথে আমরা যদি এই কাজটা করি তাহলে ইউজুয়ালি 12 ঘন্টার মধ্যে ক্যালসিয়াম কমে আসে এবং মোটামুটি 4 থেকে 7 দিনে পিক ইফেক্টটা আসে। এটা অ্যাকশনটা মোটামুটি 6 সপ্তাহ মতো থাকে। এর মধ্যে যদি আমরা সার্জারি করতে পারি তো করে ফেলবো, না হলে আমাদের এটা রিট্রিটমেন্ট দিতে হবে আবার এরকম করে। তাহলে হাইপার ক্যালসিয়ামে আমরা মানে ইমিডিয়েট হাইপার ক্যালসিয়ামে সেটেল করলাম। হাইপার ক্যালসিয়ামে যদি সেটেল করতে না পারি তাহলে অ্যারিথমিয়া হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে। সুতরাং এই ম্যানেজমেন্টটা অতি জরুরি। এখন আমরা হাইপার ক্যালসিয়ামে খুব সিভিয়ার হাইপার ক্যালসিয়ামে নেই, অথবা আমরা ম্যানেজ করে ফেলেছি, সেকেন্ডে আমরা যাব হলো সার্জারি। এখন কাদেরকে সার্জারি করব? আমরা আগেই বলেছি, আমরা যে ন্যাচারাল হিস্ট্রিতে বলেছি যে বেশিরভাগ ডিজিজটাই এটা খুব মাইল্ড থাকে, তাদের কিচ্ছু করা লাগে না, আমরা জাস্ট ওয়াচফুল ফলো আপ করতে পারি। কিন্তু যদি কারো সিভিয়ার হাইপার ক্যালসিমিয়া থাকে, যদি কারো হাইপার ক্যালসিমিয়ার সিমটম থাকে, যেমন পলিউরিয়া, পলিডিপসিয়া, ডিপ্রেশন, কনস্টিপেশন ইত্যাদিতে যদি একসাথে মিলাই থাকে, যদি তার রেনাল ফাংশন অল্টার্ড হয়, মানে এন্ড অর্গান ড্যামেজ হয়, রেনাল স্টোন যদি হয়, যদি প্যারাথাইরয়েড বোন ডিজিজ মানে হলো যে অস্টিওপোরোসিস বা অস্টিয়াইটিস ফাইব্রোসাস সিস্টিকা থাকে, যদি প্যানক্রিয়াটাইটিস হয়, মানে যদি সিমটম হয় অথবা যদি এন্ড অর্গান ড্যামেজ হয়, তাহলে আমরা সার্জারি করব। এক কথায় সার্জারি কখন করব? যদি সিভিয়ার হাইপারক্যালসিমিয়া হয়, যদি সিমটোমেটিক হয়, যদি এন্ড অর্গান ড্যামেজ হয়, তাহলে আমরা সার্জারি করব। এখন কি সার্জারি করব? যদি অ্যাডিনোমা হয়, মানে একটা গ্ল্যান্ডের টিউমার, সেই গ্ল্যান্ডটাকে করব। যদি হাইপারপ্লেসিয়া হয়, ইউজুয়ালি 4টা গ্ল্যান্ডেই থাকে এবং এদের রিকারেন্স রেট অনেক বেশি, কারণ এগুলো ফ্যামিলিয়াল হয়, যে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লেসিয়া অ্যাসোসিয়েটেড হয়। এদেরকে অল 4 গ্ল্যান্ড রিমুভ করে এদের একটা অংশকে হাতে অ্যাক্সেসিবল সাইডে হাতে ইমপ্ল্যান্ট করা হয়, অটো ইমপ্ল্যান্ট, যাতে এটা নর্মাল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ফাংশন মেনটেন হয়। আবার যদি এটা হাইপার প্যারাথাইরয়েড বা প্রলিফারেশন হয়, সহজে এক্সারসাইজ করে ফেলা যায়, এই জন্য এটা অ্যাক্সেসিবল সাইটে রিইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। সার্জারির পরে কি আউটকাম হবে? আমাদের যে প্রায় 95% পেশেন্ট অপারেশন সাকসেসফুল হয়, অনলি 5% এটা ফেইলড হয়। আর যাদের হাইপারপ্লেসিয়া, স্পেশালি মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লেসিয়া, এদের লং টার্ম ফলো আপ প্রয়োজন হয়, বিকজ এদের রিকারেন্স রেট ভেরি হাই। এটা গেল সার্জারি করবো। যাদের সার্জারি করার দরকার নেই, আমরা একটু আগেই বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড থাকে, তাহলে তাদেরকে আমরা জাস্ট অবজার্ভ করবো, অ্যানুয়াল ফলো আপ করবো, যে সেরাম ক্যালসিয়াম, রেনাল ফাংশন এবং ব্লাড প্রেশার অ্যানুয়ালি দেখবো। প্রত্যেক 2 থেকে 3 বছর পর
যে ডেক্সা স্ক্যান করব বোন ম্যারো ডেনসিটি দেখার জন্য, রেনাল আল্ট্রাসোনোগ্রাম করব যে কোনো স্টোন হয়েছে কিনা, মানে এন্ড অর্গান ড্যামেজ আছে কিনা, তার জন্য আমরা 2 থেকে 3 বছর পর পর দেখবো এবং অ্যানুয়ালি ক্যালসিয়াম চেক করব। যদি ডিটোরিয়েশন হয়, মানে যদি ক্যালসিয়াম বাড়তে থাকে অথবা এন্ড অর্গান ড্যামেজ হয়, তখন আমরা সার্জারি করে ফেলবো। থার্ড গ্রুপের যাদের সার্জারি দরকার কিন্তু করতে পারছি না, যে কোনো কারণে হোক, পেশেন্ট ফিট না অথবা পেশেন্ট করা যাচ্ছে না অন্য কোনো কারণে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের মূল টার্গেট হলো বোন মাসকে প্রিজার্ভ করা, যাতে বোন ক্ষয় হয়ে ফ্র্যাকচার না হয়, পেশেন্টের অসুবিধা না হয়, যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করব, বিসফসফোনেট দিব আমরা লং টার্ম, এটাও উদ্দেশ্য বোন মাস প্রিজার্ভ করা এবং সেরাম ক্যালসিয়াম লেভেল মেনটেন করা। এছাড়া ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর অ্যাগোনিস্ট সিনাক্যালসেট। সিনাক্যালসেট কি করবে? যে প্যারাথর্মন গ্ল্যান্ডের উপরে যে ক্যালসিয়াম সেন্সিং হয় সেটাকে অ্যাগ্রাভেট করবে, মানে সেরাম ক্যালসিয়াম বেড়ে গেছে এই সিগন্যাল প্যারাথর্মন গ্ল্যান্ডকে দিবে, যাতে প্যারাথর্মন সিক্রেশন সাপ্রেসড হয়। সিনাক্যালসেট ইউজুয়ালি দেওয়া হয় সেকেন্ডারি hyperparathyroid but tertiary hyperparathyroid, but in certain instances it can be given in primary hyperparathyroidism where surgery is not possible or surgery is failed, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি। এটা গেল প্রাইমারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু সেরাম ক্যালসিয়াম ব্লাডে যদি বাড়তেই থাকে এবং সেটা ইফেক্টটা কি হবে? ডিহাইড্রেশন হবে এবং কিডনিতে জমতে থাকবে। এটা যাতে না হয় আমরা তাহলে ক্যালসিয়াম রেস্ট্রিকশন, তবে ইউজুয়ালি মানে জেনারেল যতটুকু রিকমেন্ডেড ক্যালসিয়াম সেটা দিতে হবে, বেশি না, বেশি দেওয়া যাবে না, রিপ্লেস করা যাবে না, বাট ইউজুয়াল নর্মাল ডায়েট সে খাবে। প্লেন্টি অফ ফ্লুইড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাকে প্রচুর পরিমাণ পানি এনশিওর করব, কারণ এই পানিটা কি করবে? ক্যালসিয়াম কিডনিতেও ডিপোজিট হতে যাবে না, ওয়াশ আউট করে দিবে, যার জন্য স্টোন হবে না বা কম হবে, চান্স কমে যাবে। তার রেগুলার এক্সারসাইজ করতে হবে টু মেনটেন বোন হেলথ। স্মোকিং করবে না, বিকজ স্মোকিং প্রমোটস বোন লস, খুব র্যাপিডলি বোন লস হবে এবং সেরাম ক্যালসিয়াম বেড়ে যাবে। এবং ক্যালসিয়াম রেইজিং ড্রাগ যেগুলো, যেমন থায়াজাইড ডায়াবেটিস, অনেক কারণে আমরা হাইপারটেনশন, পেশেন্টের হাইপারটেনশন থাকতে পারে, সুতরাং থায়াজাইড ডায়াবেটিস এদেরকে দিব না, বিকজ দ্যাট উইল প্রডিউস হাইপারক্যালসেমিয়া। তাহলে এই লাইফস্টাইলগুলো সে মেনটেন করবে। এবার সে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম আমরা আগেই বলেছি যে যদি সেরাম ক্যালসিয়াম কম থাকে যে কোনো কারণে, সেটা অথবা ফসফেট বেশি থাকে, যেটা করবে কি প্যারাথাইরয়েড সিক্রেশনটাকে বাড়িয়ে দিবে। তার মানে হাইপারপ্যারাথাইরয়েড সেকেন্ডারি টু হাইপোক্যালসেমিয়া। কমনেস্ট কজ কিডনি ডিজিজ সিআরএফ, এছাড়া ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে অথবা ম্যাল অ্যাবজর্পশন হতে পারে। এবং সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের সিমটম আসলে কজের সিমটম, এমনিতে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েড ইটসেলফের জন্য তেমন কোনো সিমটম হয় না। ইনভেস্টিগেশন আমাদের একই রকম, আমরা ক্যালসিয়াম, ফসফেট এবং প্যারাথর্মন দেখব। আর কজের জন্য, যেহেতু কজ হতে পারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অথবা রেনাল ফেলিওর, সেজন্য আমরা ভিটামিন ডি এবং ক্রিয়েটিনিন করব। যদি ম্যালঅ্যাবজর্পশন কারণ হয়ে থাকে, আমরা সাসপেক্ট করি, সেটা করব। আর এক্সরেতে আমরা যে এখানে যে জিনিসটুকু পেতে পারি, যেহেতু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, অস্টোম্যালেসিয়া থেকে, মানে হলো বোন ডেনসিটি কম থাকে, একটু রিলেটিভলি দেখেন কালো কালো বোনস, মানে এখানে ক্যালসিয়াম ডিপোজিশন কম। এবং সিউডো ফ্র্যাকচার, সিউডো ফ্র্যাকচারটা কি? যেহেতু বোনস গুলো খুব দুর্বল থাকে, এখানে যে বোনের যে রক্তনালী বোনের উপর ইমপ্রেশন তৈরি করে, মনে হয় যে ফ্র্যাকচার, বাট ইটস নট অ্যাকচুয়ালি ফ্র্যাকচার, এটাকে বলি সিউডো ফ্র্যাকচার। তাহলে এক্সরেতে আমরা অস্টিওম্যালেশিয়া বা সিউডো ফ্র্যাকচার পাবো। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের চিকিৎসা যদি আমরা চিন্তা করি, এখানে কজের চিকিৎসাটা বেশি ইম্পর্টেন্ট। হাইপারপ্যারাথাইরয়েড চিকিৎসা জরুরি না, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে সেটা রিপ্লেস করব। আর যদি সিকেডির জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ফসফেট রেস্ট্রিকশন করব এবং ফসফেট বাইন্ডার দেবো, যেটা ইউজুয়ালি ক্যালসিয়াম দেওয়া হয়। ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, আমাদের খুব এক্সেস সাপ্লিমেন্টেশন দেওয়া যাবে না, আমরা যেন রেনাল ফেলিওর হলে ঝাঁপাই পড়ি ক্যালসিয়াম দেওয়ার জন্য, ব্যাপারটা ঠিক এরকম না। আমরা সেরাম প্যারাথর্মন লেভেলের সাথে অ্যাসেস করে মেনটেন করবো। যদি প্যারাথর্মন একটা সার্টেন লেভেল ক্রস করে যায়, সেক্ষেত্রে ক্যালসিয়াম রিলেটিভলি মানে কম দিতে হয়, অবশ্যই 2 গ্রামের চেয়ে কম দিব। ভিটামিন ডি অ্যানালগ দিতে হবে এবং আগে যেটা বললাম যে সিনাক্যালসেট দেওয়া যেতে পারে এখানে। আর সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে মূলত মেডিকেল ট্রিটমেন্ট, সার্জারি দরকার হয় না, কিন্তু যদি বোন পেইন বা ফ্র্যাকচার হতে থাকে অথবা খুব সিভিয়ার কন্ডিশন, যেটা প্রুরাইটাস মানে
ফাইল অ্যাক্সেস, এটা একটা আমাদের আন্ডার গ্রাজুয়েট এত ইম্পর্টেন্ট না। শুধু একটা জিনিসই মনে রাখেন, যদি বোন পেন বোন ফ্র্যাকচার হতে থাকে বা সব জায়গায় মানে টোটাল বডিতে ক্যালসিফাই, সব টিস্যু ক্যালসিফিকেশন হতে থাকে, সেক্ষেত্রে আমরা সার্জারিতে যেতে পারি। আর টারশিয়ারিতে আমরা, টারশিয়ারি তো আগেই বললাম যে যেটা সেকেন্ডারির কনসিকুয়েন্স হিসাবে যখন আনঅপোজ সিক্রেশন তৈরি হচ্ছে, টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েড, এটার সিমটম যেগুলো হয় যে প্রাইমারির মতোই, কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটুকু থাকে যে যেহেতু রেনাল ফেলিওরের সেকেন্ডারি হচ্ছে, রেনাল ফেলিওরের একটা ইফেক্ট থেকে যায়, যেমন হাইপার ফসফাটিমিয়া থেকে। প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডে ফসফেট লেভেল কম থাকে, কারণ প্যারাথরমোনের কাজ হচ্ছিল রেনাল ফসফেট এক্সক্রিশন বাড়ানো, লো ফসফেট থাকে বা নর্মাল থাকে। বাট ইন টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম আমরা আগের পিকচারটা দেখিয়েছিলাম যে দুটাতেই ক্যালসিয়াম এবং প্যারাথরমোন বেশি থাকে, সাথে এখানে ফসফেটটা বেশি থাকে। জাস্ট এটাকে যদি আমরা একটু সামারি করে দেখেন, যে প্রাইমারিতে ক্যালসিয়াম বেশি থাকে, প্যারাথরমোন নন সাপ্রেসড, মানে বেশিও থাকতে পারে নর্মালও থাকতে পারে। এদের ভিটামিন ডি এক্সেস থাকে বিকজ প্যারাথরমোন ভিটামিন ডি অ্যাক্টিভেশন করে, এবং ফসফেট লেভেল কম থাকে। সেকেন্ডারিতে যেটা হচ্ছে কি, মূল প্রবলেম হলো লো ক্যালসিয়াম, তার মানে ক্যালসিয়াম লো থাকবে এবং প্যারাথরমোন বেশি থাকবে, এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইজ এ কজ, সুতরাং এটা একটা লো থাকবে। ফসফেট নর্মাল বেশি, যে কোনো কিছু থাকতে পারে তার কন্ডিশন অনুযায়ী কোন পর্যায়ে প্রেজেন্ট করেছে। টারশিয়ারিতে প্যারাথরমোন লেভেলটা অনেক বেশি থাকে এবং ফসফেট লেভেল বেশি থাকে, দিস ইজ ইম্পর্টেন্ট। আর টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস এক্সেতে যেটা হয়, যখন টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হয় তখন বোনে ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিসটা একটা এই জন্যই এটার নাম অস্টিয়াটিস ফাইব্রোসা সিস্টিকা। এখানে খেয়াল করেন টোটাল বোন পেনিক, মানে বোনে ক্যালসিয়াম ডিপোজিশন কমে গেছে, কিন্তু মার্জিনে ফাইব্রোসিস হয়। এই যে ইংল্যান্ড রাগবি টিমের জার্সির মতো, এই জন্য রগার্স জার্সি অ্যাপিয়ারেন্স বলে এটাকে। আমরা এটা সেকেন্ডারি বা টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম এরকম করে পেতে পারি। আচ্ছা, আর যখন টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ট্রিটমেন্ট হচ্ছে তখন সার্জারি করতে হবে, প্যারাথাইরয়েডেক্টমি করে ফেলতে হবে। যেমনটা আমরা প্রাইমারিতে হাইপারপ্লেসিয়াতে করেছিলাম, যার একটা অংশ আমরা অটো ট্রান্সপ্লান্ট করতে পারি ইন আর্ম অর ফোর আর্ম, যেটা আমরা পরবর্তীতে রি-এক্সপ্লোর করতে পারবো। তো মোটামুটি এতটুকুই প্যারাথাইরয়েড। আশা করছি এর চেয়ে বেশি লাগবে না। আসলে ফেস টু ফেস কোশ্চেন নিলে যেমন করে বা পড়াইলে যেমন করে স্টুডেন্টদের ডিরেক্ট ইনভলভমেন্ট করা যায়, সেটা এরকম করে করার সুযোগ নেই আসলে। এই জন্য এটা আমরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি শিওর। স্যার আমরা যে প্রাইমারি প্যারাথাইরয়েডিজম মানে প্রাইমারি যে কন্ডিশনটা, ওইখানে যে আমরা বিসফসফেট দিতেছি, বিসফসফোনেট দিতেছি, ওইটা আমরা কতদিন পর্যন্ত দিই? আচ্ছা, খুব ভালো প্রশ্ন যে আমরা প্যারাথরমোনে বিসফসফোনেট কতদিন দিব। বিসফসফোনেট আমরা কেন দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমরা দুইটা গ্রুপকে দিচ্ছি, একটা হলো যাদের আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি তাদের বিসফসফোনেট দিচ্ছি, আর একটা দিচ্ছি হলো ম্যালিগন্যান্ট হাইপারক্যালসিমিয়া, যখন মানে ক্যালসিয়াম লেভেল আনডিউলি ভেরি হয় তখন দিচ্ছি। তাহলে যখন ক্যালসিয়াম লেভেল আনডিউলি ভেরি হয় তখন ওইটা কমানোর জন্য আমরা আইভি 1 আর 2 ডোজ দিচ্ছি। উদ্দেশ্য হলো সেরাম ক্যালসিয়ামকে নর্মাল করা এবং পেশেন্টকে সার্জারির জন্য ফিট করা। আমরা অপারেশন করে ফেললাম, এটা আর দরকার নেই। সেকেন্ড গ্রুপ যাদেরকে আমরা দিচ্ছি যে যাদের সার্জারির প্রয়োজন কিন্তু সার্জারি করতে পারছি না অন্য কোনো কারণে, তাদের লাইফ লং বিসফসফোনেট দিতে হবে। স্যার সার্জারি যখন আমরা করব, এটার ক্ষেত্রে কি আমরা কি কোনো এজ লিমিটেশন রাখি, যে মানে ওল্ডার এজের কিংবা ইয়াঙ্গার এজের এরকম কোনো লিমিটেশন থাকে? খুব ভালো প্রশ্ন। এগেইন আমরা অনেক কিছু অমিট করে গেছি জাস্ট আন্ডার গ্রাজুয়েট হিসাবে টার্গেট করার জন্য। খুব ভালো প্রশ্ন করছে যে আমরা বয়সের, এটা আমরা বললাম যে ডিজিজ অফ এল্ডারলি। সাধারণভাবে এল্ডারলি পেশেন্টদের অপারেশন করার কিছু রিস্ক আছে। সাধারণভাবে আমাদের ইন্ডিকেশনে যেটা, বয়স 50-এর নিচে হলে সার্জারি ইজ দ্য ফার্স্ট চয়েস। বয়স 50-এর উপরে হলে সেক্ষেত্রে আমরা অন্য কোমরবিডিটি চিন্তা করে সার্জারি কনসিডার করব। মানে 50-এর নিচে হলে সার্জারি, স্ট্রেট কাট সার্জারি। 50-এর উপরে হলে আমরা বাকি কোমরবিডিটি চিন্তা করে তখন ডিসিশন নেব সার্জারি করব নাকি আমরা মেডিকেল ম্যানেজমেন্টে যাবো। আর আরেকটা জিনিস বললাম যে এটা বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড ডিজিজ, অপারেশন লাগে না, আমরা জাস্ট ফলো আপ করে যাব এয়ারলি।
হ্যাঁ, যাদের অপারেশন লাগবে, যে বললাম 2 to 3% ইয়ারলি, এদের ক্ষেত্রে 50-এর নিচে হলে স্ট্রেট কাট সার্জারি, 50-এর উপরে হলে আমরা অন্য কোমরবিডিটি চিন্তা করব, তখন ডিসিশন নেব। আর ফেসবুকে স্যার আমি এই হাইপার প্যারাথাইরয়েডিজম যদি আনট্রিটেড থাকে তখন আমাদের মানে ফিজিক্যাল কি কি ইফেক্টটা পেতে পারি আমরা যখন আনট্রিটেড থাকবে? হ্যাঁ, থ্যাংক ইউ। যদি আমরা আবার ওই ইসে চলে যাই স্লাইডে, তাহলে আমরা বুঝতে পারবো যে যদি ডিজিজ ভেরি মাইল্ড হয়, মানে জাস্ট অনলি মাইল্ড হাইপারক্যালসিমিয়া, পেশেন্ট মে গো কমপ্লিটলি অ্যাসিম্পটোমেটিক, তার কিচ্ছু হবে না। আর মানে ইনসিডেন্টালি হাইপারক্যালসিমিয়া পেয়েছি, আমরা চেক করে দেখলাম তার অনলি মাইল্ড হাইপারক্যালসিমিয়া এবং মাইল্ড হাইপারপ্যারাথাইরয়েডিজম, আমরা জাস্ট ফলো আপ করবো এটার উইদাউট এনি সেকুলি। তবে ডিটোরিয়েশন যেটা হতে পারে, এই যখন ক্যালসিয়াম বাড়বে এটা ডিসফাংশন করবে, টিস্যু ডিসফাংশন। কি কি ডিসফাংশন করবে? তার হাইপারটেনশন হতে পারে, আমরা এয়ারলি ফলো আপ করবো। তার রেনাল স্টোন হতে পারে, তার আমরা এটা খেয়াল করবো যে তার স্টোন হচ্ছে কিনা। রেনাল স্টোনে পেশেন্টের হেমাচুরিয়া নিয়ে আসতে পারে বা লোইন পেইন নিয়ে আসতে পারে। পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ হতে পারে, মানে এপিগ্যাস্ট্রিক পেইন হতে পারে, সিভিয়ার কনস্টিপেশন হতে পারে। পেশেন্ট মে ডেভেলপ প্যানক্রিয়াটাইটিস, সাডেন সিভিয়ার অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, এটা নিয়ে আসতে পারে। ওইখানে আমাদের এগেইন আসলে আমি আলোচনায় আনি নাই, পেশেন্টের একটা প্রেজেন্টেশন হতে পারে অ্যাবডোমিনাল পেইন হাইপারপ্যারাথাইরয়েডিজমে, কেন? অনেকগুলো কারণে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তার পেপটিক আলসার ডিজিজ হতে পারে, তার রেনাল স্টোন হতে পারে, দিস অল কজেস অ্যাবডোমিনাল পেইন। পেশেন্ট এটা নিয়ে আসতে পারে। পেশেন্টের জাস্ট অস্টিওপোরোসিসের জন্য বোন পেইন, ফ্র্যাকচার। আমাদের একটা পেশেন্টের মানে আসছে তার হাতে ব্যথা। হাতে ব্যথা কোথায়? জাস্ট বলে যে এদিকে, সবাই সেটাকে মানে এটাকে শোল্ডার জয়েন্ট পেইন মনে করে, ফ্রোজেন শোল্ডার, হাত নড়াচড়া করে না ব্যথার জন্য, এটাকে ফ্রোজেন শোল্ডার মনে করে ফিজিওথেরাপিতেও পাঠানো হয়েছে। ফিজিওথেরাপিতে দেওয়ার পর পেশেন্ট খুব রেগে গেছে, তার ব্যথা কমে না, বেড়ে যাচ্ছে। আমি যখন অ্যাটেন্ড করলাম পেশেন্টকে, আমি বললাম আপনার ব্যথাটা কোথায়? দেখা যায় স্যার এইখানে, মানে ঠিক জয়েন্টে না, জয়েন্টের নিচে। আমি দেখি ওখানে ফোলা, এক্সরে করতে পারলাম, ও যে সেই বনিসিস যেটা দেখালাম, অস্টিয়াটিস মানে ব্রাউন টিউমার ছিল। সো জাস্ট পেশেন্টের একটু খুব ক্লিয়ারলি জিজ্ঞাসা করতে হবে, ব্যথাটা যদি হয় বোনসে, সেটা কোথায়, লোকেশন করতে হবে। মানে পেশেন্টের বোন পেইন এবং ফ্র্যাকচার নিয়েও আসতে পারে, এটাও হতে পারে। পেশেন্টের মুড চেঞ্জ হতে পারে, যে ডিপ্রেস, পেশেন্ট খুব ডিপ্রেসড, কারোর সাথে কমিউনিকেট করে না, পেশেন্টের স্মৃতিশক্তি খুব দ্রুত লস হচ্ছে, অথবা পেশেন্টের এই বোন জয়েন্ট ডিপোজিশনের জন্য জয়েন্ট পেইন। তাহলে দিস আর দ্য ফিচার দ্যাট মে ডেভেলপ at any time during the course of disease. পেশেন্টের ডিজিজের কোর্সে যে কোনো সময় এই সিমটম আসতে পারে। সুতরাং আমরা যাদেরকে ট্রিট করছি না, যাদেরকে ওয়াচফুল ম্যানেজ করছি, তাদের এই কয়েকটা জিনিস পেশেন্টকে বলে দিব যে এগুলো হলে আমাদেরকে জানাবেন, অথবা আমরাও সাবসিকুয়েন্ট ফলো আপে এগুলো জিজ্ঞাসা করবো তার এগুলো হচ্ছে কিনা। স্যার ডিপ্রেশন, কনফিউশন এগুলোর সাথে কি আমাদের স্লিপ প্যাটার্নের কোনো চেঞ্জ আসবে তখন? স্লিপ প্যাটার্ন আসলে এর সাথে ডিরেক্ট রিলেশন নাই। ডিপ্রেশনের জন্য সাধারণভাবে ডিপ্রেস পেশেন্টের কেউ স্লিপ ডিপ্রাইভ হয়, কেউ আনডিউলি ঘুমায়, যেটা এটা হতে পারে। এটা মানে ঠিক এর সাথে একদম 1 to 1 ডিরেক্ট রিলেশন না, হতেই পারে স্লিপ ডিস্টারবেন্স, কিন্তু এটা আমরা ইটস নট ডিরেক্টলি রিলেটেড টু হাইপারপ্যারাথাইরয়েড। জি স্যার, থ্যাংক ইউ। আমার আর কোনো কোশ্চেন নেই। আর ফেসবুকে আমি দেখতে পাচ্ছি না, ফেসবুকের যদি কেউ কোনো কোশ্চেন থেকে থাকে, যাই হোক আমি যেহেতু লাইভে থাকবে, আমি সাবসিকুয়েন্টলি ওদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ইভেন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছে, যদি কোনো ফার্দার কোয়ারি থাকে বা থাকে, আমরা পোস্ট গ্রাজুয়েটদের ক্ষেত্রে অপারেশন রিলেটেড অনেক কিছু দরকার হয়, প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর হোপফুলি আমরা এন্ডোক্রাইন কন্টিনিউ করব সবকিছু, আমরা সিকোয়েন্সিয়ালি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রবিবার একের পর এক কন্টিনিউ করব। এবং ইভেন যদি দরকার হয়, সম্ভবত ডায়াবেটিস পড়িয়েছে কেউ ডায়াবেটিস, থাইরয়েড ডিজঅর্ডার প্রয়োজন, আমরা সেগুলো আবার আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।